আচ্ছা, জেডার সলিউশন এটা ফার্স্ট কি কাজে লাগলো সেটা একবার দেখো। হ্যাঁ, প্রথমে এফি টু প্লাসকে মানে আয়রনকে এস্টিমেট করা হতো। আয়রনকে 2+ কন্ডিশনে রেখে এস্টিমেট করা হবে, কারণ দেখবে এফি 3+ থেকে এফি 2+এর যে রিডাকশন পোটেনশিয়ালটা আছে, এখানে রিডাকশন পোটেনশিয়ালটা আছে 0.77 ভোল্ট, আর এফি 2+কে টাইট্রেট করা হতো MnO4 পার ম্যাগনেটিক রিডাকশন কাপলটা, এটার ভ্যালু ছিল 1.51 ভোল্ট। অনেকবার হয়েছে, এটা হয়েছে। তো এটা নর্মাল কথা যে এই রিডাকশন হয়ে যাওয়ার কথা, আর Fe2+ অক্সিডেশন হওয়ার কথা, নর্মাল হওয়ার কথা, এটা হয়। তাহলে প্রবলেমটা কি আছে না, এইটা যখন H2SO4 মিডিয়ামে করা হবে, মানে অ্যাসিডিক মিডিয়ামটা যদি H2SO4 অ্যাড করে করি, তাহলে কোনো প্রবলেম নেই, এটা নর্মাল রিয়াকশন হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিয়াকশনটা করা হয় HCl মিডিয়ামে, হয়েছে। এই রিয়াকশনটা মানে এই MnO4 দিয়ে Fe2+ এর এস্টিমেশন করা হবে, আয়রন এস্টিমেশন করা হবে 2+ কন্ডিশনে রেখে। এই কন্ডিশনে H2SO4 ইউজ করলে কোনো প্রবলেম নেই, কিন্তু HCl ইউজ করা হয়, বুঝেছি। এবার HCl ইউজ করলে প্রবলেম যেটা দাঁড়িয়ে যাচ্ছে, HCl এ Cl2 থেকে Cl- এখানেও একটা রেডক্স কাপল, একটা প্যারালাল রিয়াকশন হয়ে যায়। Cl2 থেকে Cl- এর যে E0 ভ্যালুটা, এর E0 ভ্যালুটা হয়ে যায় 1.36 ভোল্ট। আচ্ছা, এটার ভ্যালু হয়ে যায় 1.36, এর থেকে কিন্তু 1.51 মানে যেটা MnO4 থেকে Mn2+ এই রিডাকশন কাপলের ভ্যালুটা কিন্তু বেশি। যার ফলে কি হয়, আমি যখন MnO4- দিয়ে Fe2কে টাইট্রেট করি, সেই একই জায়গায় মানে দেখো এই 1.51 এর থেকে 1.36 ভ্যালুটা কম, আর 0.77 তো যথেষ্ট কম। এর ক্ষেত্রে যেরকম অক্সিডেশন হবে, ঠিক একইভাবে Cl- থেকে Cl2-রও অক্সিডেশন হয়ে যাবে MnO4 দিলে। তাহলে মিডিয়ামটাকে HCl বললাম, HCl এ যে প্রেজেন্ট Cl- আছে, Cl- MnO4 এর সঙ্গে রিয়াক্ট করে মানে প্যারালাল, যখনই Fe2+ Fe3+ অক্সিডাইজ হচ্ছে, সেই একই টাইমে Cl- Cl2-তে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে না, আমি বুলেটে যে ভ্যালুটা পাবো, সেটা দেখবে যে MnO4 এর ভ্যালু বেশি হয়ে গেছে। মানে আয়রন তো তার 2+ থেকে 3+-এর জন্য যে পরিমাণ লাগে সেটা তো লাগছে, তার সঙ্গে অ্যাডিশনালি Cl- কে Cl2-তে কনভার্ট করার জন্য এক্সট্রা MnO4 লেগে যাচ্ছে। ফলে আমি বুলেট থেকে যে মানটা পাবো, সেই মানটা ভুল পাবো না। আমার অ্যাকচুয়ালি এস্টিমেটেড, আমি যদি যখন Cl2টা আমি দেখবো না, তখন কি হয়ে যাবে না, আমার এস্টিমেটেড Fe2-র যেটা কোয়ান্টিটিভ এলিমেন্টসে করছিলাম, সেখানে Fe2-র পরিমাণটা বেশি চলে আসবে, মানে আমার রেজাল্টে এরর চলে আসবে। তো সেই এররটাকে কমানোর জন্য এই সাইড রিয়াকশনটাকে ক্যান্সেল করতে হবে, হয়েছে। সেইটা করার জন্য আমাকে অ্যাড করা হয় জেডার সলিউশন, জেডার সলিউশন অ্যাড করা হয়। আচ্ছা, একবারে প্রাইমারি একটা কথা বলে নিই, তো কিভাবে ক্যান্সেল করা হয় দেখো। ক্যান্সেল করা হয় বলতে কি, যে 1.51 যেটা MnO4 থেকে Mn2 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে যদি কোনোভাবে 1.36 থেকে কম করে নেওয়া হয়, এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কত হয় দেখ বলছি, দাঁড়ো। 1.36 থেকে যদি কম করে নেওয়া যেতে পারে, অ্যাকচুয়াল ভ্যালু এখানে দেওয়া নেই, যাই হোক, এইটা 1.51, এই ভ্যালুটাকে যদি 1.36-এর চেয়ে কম, আচ্ছা 36 কম যে কোনো একটা ভ্যালু ধরে নাও, ধরো 1.23, 1.2 অ্যাপ্রক্স একটা ভ্যালু বললাম, এটা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা হয় না।
আমি একটা আরবিটারি ভ্যালু ধরে নিলাম যে এই ভ্যালুটাকে, এই 1.51টাকে কমিয়ে যদি 1.36 এর থেকে কম করে নেওয়া যায়, তখন কিন্তু এই যে সাইড রিয়াকশনটা, তখন কিন্তু দেখবে Cl2 থেকে Cl মাইনাস এই রেডক্স কাপলের ভ্যালুটা বেড়ে গেছে, তাহলে এর আর অক্সিডেশন হবে না, মানে MnO4 দিয়ে এর আর অক্সিডেশন হবে না, তখন এই সাইড রিয়াকশনটাকে ইজিলি ক্যান্সেল করে দেওয়া যায়, তখন এই Cl দিয়ে আমার করা হবে কিন্তু এই সাইড রিয়াকশনটা হবে না। তো সেইটা অ্যাচিভ করার জন্য আমাকে জেডার সলিউশন দেওয়া হয়। বা জেডার সলিউশনে কি কি আছে দেখো, ওদের ক্ষেত্রে স্পেসিফিক, হ্যাঁ। তো জেডার সলিউশন আমাকে তো আগে রেডি করতে হবে, তারপর সেখান থেকে পরিমাণ মতো আমাকে হচ্ছে আমার যে পরিমাণ আমি ভ্যালু টাইট্রেট করছি ভলিউম সলিউশন, সলিউশনের উপরে ডিপেন্ড করে আমাকে অ্যাড করতে হবে। মানে জেডার সলিউশনটাকে ডাইরেক্ট মিডিয়ামে তৈরি করা হবে না, ওটাকে সেপারেটলি তৈরি করা হবে, ওর নির্দিষ্ট ভ্যালু আছে। ধরো ফার্স্ট যেটা চলে আসছি জেডার সলিউশনের ক্ষেত্রে আসছে তোমার MnSO, যেটা থাকবে সেটা হচ্ছে প্রিপেয়ার বাই ডিজলভিং 50 গ্রাম MnSO4, মানে 50 গ্রাম পিওর MnSO4 কে MnSO4 4H2 মানে হাইড্রেটেড কন্ডিশনে, আচ্ছা 50 গ্রাম MnSO4 কে ডিজলভ করা হবে 250 ml ডিস্টিল ওয়াটারে, এটা ডিস্টিল ওয়াটার, তাহলে এটা একটা 250 ml গেল। এরপরে অ্যাড করা হচ্ছে সিরাপি, আচ্ছা সিরাপ কোথায় গেল, আচ্ছা H3PO4 অ্যাড করা হচ্ছে, কোথায় গেল বলো ওটা ভ্যালুটা, 300 ml নয়, H3PO4 100 ml, সরি H3PO4 100 ml অ্যাড করা হচ্ছে সিরাপ, এটাকে সিরাপি H3PO4 লেখা হবে। আচ্ছা এটা থাকছে 100 ml। এরপরে থাকছে আবার ডিস্টিল ওয়াটার অ্যাড করা হবে, এটা থাকছে 300 ml, আর থাকছে 100, আচ্ছা 100 ml কনসেন্ট্রেট H2SO4। টোটাল কত হলো দেখো, 100 কে 200, 500, 250, মানে 750 ml। মানে ফার্স্ট আমি এগুলোকে অ্যাড করলে যে পরিমাণ আছে তেমনই অ্যাড করব, তাহলে 50 গ্রাম MnSO4 4H2O কে 250 ml ডিস্টিল ওয়াটার ডিজলভ করলাম, ওর মধ্যে অ্যাড করলাম 100 ml সিরাপি H3PO4, দেন ডিস্টিল ওয়াটার অ্যাড হলো 300 ml, আচ্ছা সেখানে অ্যাড হবে কনসেন্ট্রেট H2SO4 100 ml, টোটাল আমার 750 ml সলিউশন হলো। এটা 750 ml জেডার সলিউশন। এই সলিউশন থেকে আমার প্রয়োজন মতো আমি আমার নেব, বুঝলে, আমার যে রিয়াক্ট মানে যেটা আমার বিকারের মধ্যে আছে ওখানে আমি এই পরিমাণ থেকে 750 ml হয়ে গেছে, এখান থেকে যে পরিমাণ লাগবে ওটা 25 ml অ্যাড করে দিলাম, বুঝছে। আচ্ছা এবারে এদের পার্টিকুলার, এটা তো একটা যেটা সলিউশন কি বললে যেটা যেরকম ভ্যালুতে আছে এই টোটালটা আমাকে বলতে হবে, এটা যেটা সলিউশন হয়ে যাবে। এবারে কোশ্চেন পড়ছে যেটা সলিউশনে ফাংশন, মানে MnSO4 যে ফার্স্ট যেটাকে অ্যাড করলাম যে MnSO4 এর ফাংশন কি হয়। MnSO4 এর ফাংশন একটাই, সেটা হচ্ছে 1.51 হয়েছে, যেটা মানে যেটা ছিল আমাদের E0 পোটেনশিয়াল MnO4 থেকে মাইনাস থেকে Mn2 প্লাস, এটা 1.51 ছিল, ওইটাকে লোয়ার করতে লাগে হচ্ছে MnSO4, মানে ওখানে আবার সেই ফর্মাল পোটেনশিয়ালে ক্যালকুলেশন করব। তাই Mn এর ক্ষেত্রে MnO4 মাইনাস থেকে এই যে আমার Mn2, এখানে একই সেই 4H2O চলে আসবে, H প্লাস চলে আসবে, আচ্ছা 8H প্লাস প্লাস 5E, যেরকম করে নান্স ইকুয়েশন লিখি সে একই রকম লিখবো, ইকুয়াল টু আচ্ছা 1.51 প্লাস 0.059/5 লগ প্লাস দিয়েছি, তা লিখবো MnO4 মাইনাস সঙ্গে H প্লাসের হোল 8। এখানে H প্লাসটাকে না আগে যেগুলো করছিলাম যে H প্লাসকে 1 মোলার অ্যাক্টিভিটি করে বাদ দিয়ে দিতাম, এখানে এরকম কিছু হবে না, এখানে H2SO4 থাকবে, H2SO4 বুঝছেন। এখানে ওই যে
H2SO4 হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 2 নর্মাল H2SO4 অ্যাড করা হবে, যেটা 2 নর্মাল H2SO4 বলতে মোলার কনসেন্ট্রেশন হলে 1 মোলার হবে। তো আমার যে 2 নর্মাল H2SO4 অ্যাড করলাম, 2 নর্মাল কনসেন্ট্রেশনটা মেনটেন করবে আমার হচ্ছে H2SO4 হয়েছে। তাহলে H2SO4 ফাংশনটা বললাম, কনসেন্ট্রেট H2SO4 এই জন্য অ্যাড করা হয়, এটাকে মেনটেন করার জন্য কনসেন্ট্রেশনটা। আচ্ছা, এখানে নিচে চলে আসছে Mn2+। এবার দেখো জেডার সলিউশন অ্যাড করে দেওয়া মাত্রই আমার সলিউশনে যে MnSO4 আছে জেডার সলিউশনে, অ্যাড করে দেওয়া মাত্রই Mn2+ এর কনসেন্ট্রেশন এমনি নিচে ইনক্রিজ করে যাবে জেডার সলিউশন অ্যাড করে দেওয়া মাত্র। তাহলে বলে Mn2+ এর কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করে হচ্ছে Mn2+ কনসেন্ট্রেশন ইনক্রিজ করলো, তো লগের আচ্ছা এই যে Mn2+ এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করে লগের ভ্যালুটা কি হবে, বাড়বে না কমবে? হ্যালো, লগের ভ্যালুটা বাড়বে না কমবে Mn2+ এর কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি, মানে এই যে MnSO4 এর ফাংশন বলছি, হ্যাঁ কমবে স্যার, কমবে। তো স্বাভাবিক একের থেকে মান কমে যাবে, মানে লগের মান নেগেটিভ হবে, আর সেই মানটা এখানে তাহলে 1.51 থেকে কিছু একটা পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে নেগেটিভ হবে, মাইনাস হবে। এখানে যে ভ্যালুটা বেরোবে, এইখানকার যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে মাইনাস হবে। এবারে যেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি করা হয়েছে যে Mn2+ এর কনসেন্ট্রেশন এই যেটা যে 50 গ্রাম দিয়ে যেটা প্রেজেন্ট করেছি, এইটা দিয়ে করলে এই ভ্যালুটা কমে যায়। মানে কার থেকে কমে যায় না, আমার একটাই লক্ষ্য 1.36 ভোল্ট যেটা Cl2 থেকে Cl- আছে এটার থেকে কমলেই হবে। এক্সপেরিমেন্টাল ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা লেখা নেই, তবে 1.36 থেকে লোয়ার করবে। এই কারণ এই কাজটাই করে শুধুমাত্র যে MnSO4 এর মধ্যে যে Mn2+ আছে তার ফাংশন একটাই, যে এখানকার ওই যে E0 রিডাকশন পোটেনশিয়ালটা কমিয়ে, মানে এটা এখন যেটা হবে এখানে সেই ফর্মাল পোটেনশিয়াল ইন্ট্রোডিউস হবে, তো ফর্মাল পোটেনশিয়ালটা ভ্যালুটা 1.36 থেকে কম হবে। এইটুকু হচ্ছে। আচ্ছা, নেক্সট চলে আসছে H2SO4 এর কাজ। H2SO4 এর কাজ ওই একটাই যে H+ এর যে অ্যাক্টিভিটি, এখানে 2 নর্মাল H2SO4 অ্যাড করব। তো কনসেন্ট্রেট H2SO4 অ্যাড করলে যেটা করা হবে, 2 নর্মাল কনসেন্ট্রেট H2SO4 অ্যাড করলে শুধুমাত্র H+ এর ভ্যালুটা বা ধরো পিএইচ এরটা অ্যাসিডিক কন্ডিশনটা শুধুমাত্র মেনটেন করবে। আচ্ছা, এরপরে আর একজন বাকি থাকছে, তার ব্যাপারে কিছু বলা হয়নি, সেটা হচ্ছে H3PO4। একে যে অ্যাড করা হবে এর ফাংশন থাকছে বলতে কি, আচ্ছা Fe2 আর Fe3 কার কালার কি হয় বলো তো? মানে আচ্ছা এদের সালফেট কন্ডিশনে বলো, MnSO4 অ্যাড করেছি তো, আচ্ছা মিডিয়ামে ক্লোরাইড আছে, তাহলে এমনি ক্লোরাইডে বলো Fe2+ বাদামি এ রঙের। ক্লোরাইড, Fe3+ এ ক্লোরাইড না গো, Fe হাইড্রোক্সাইড Fe3+ ইয়েলো কালার, Fe3 ইয়েলো কালারের আসবে। ওইটা যখন ব্রাউন কালার হচ্ছে প্রেসিপিটেট করছে তখন বুঝবে ওটা হাইড্রোক্সাইড ব্রাউন কালার হয়ে গেছে, বুঝলে? সালফেটও ইয়েলো কালার হবে, Fe3 সালফেট বা ধরো ওই যে Fe3 যদি ক্লোরাইড হয়, দুটোই কিন্তু ইয়েলো কালারেরই আসবে। 2+ এর কালারটা গ্রিন হয়। তো এখানে যেটা চলে আসছে Fe2 থেকে যখন Fe3 তে কনভার্ট হচ্ছে, তো Fe3 একটা ইয়েলো কালার আসবে, বুঝছে? তো ইয়েলো কালারের জন্য আমার এই যে ডিটেকশন, যেটা হচ্ছে আমার এন্ড পয়েন্টে যে ডিটেকশন বলতে আলটিমেটলি কি হবে, যে MnO4- 1 থেকে 2 ড্রপ শেষে এক্সট্রা হবে, তো এর কালারটা পারসিস্ট করবে। কিন্তু এই যে ইয়েলো আছে, এই ইয়েলো প্রেজেন্সের জন্য এর যে ফেড পিঙ্ক কালার যেটা আসবে সেটা ইজিলি বোঝা যাবে না, মানে আমার এখানেও একটা এরার আসতে পারে। ক্যান্সেল করবে কে না, আমার H3PO4 হয়েছে। H3PO4 এইটা আমার Fe3 যে আছে Fe3-র সঙ্গে কমপ্লেক্স করবে, আর তখন এটা H3PO4 হিসেবে অ্যাক্ট করবে না, তখন কাজ করবে হচ্ছে HPO4 2-, মানে H3PO4 ডিসোসিয়েট করে এখান থেকে HPO4 2- হবে। এই আয়নটা Fe3+ এর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে তোমার হচ্ছে কমপ্লেক্স করবে এরকম, যে এটাকে এরকম বাইরে রাখি,
FeHPO4, আচ্ছা এটাকে ব্র্যাকেট ক্লোজ করো, ওভারঅল প্লাস রাখো, বুঝলে? FeHPO4 এটা আছে 2 মাইনাস, এটা 3 প্লাস, তো ওভারঅল অ্যাড হয়ে গিয়ে একটা প্লাস চার্জ এক্স মানে থেকে গেছে, আচ্ছা এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই যে কমপ্লেক্সটা হয়ে যাচ্ছে এটা প্রেসিপিটেট করে যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে আমার সলিউশনের মধ্যে এই ইয়েলো কালারটা মানে Fe3+ এর জন্য যে ইয়েলো কালারটা পারসিস্ট করছিল ওটা থাকবে না, সলিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, মানে এটা প্রেসিপিটেট করে যাবে সলিউশন থেকে Fe3+টা সরে যাচ্ছে, ফলে আমার MnO4 এর কালারটা খুব ইজিলি দেখতে পাবো। আর একটা পয়েন্ট এই কাজটা করে, যে এইখানে লিখছি দেখো, Fe3 ক্ষেত্রেও যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে Fe3 থেকে ই অ্যাড করলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে Fe2+, ওকে। তাহলে এর ক্ষেত্রে যে নানস্ট ইকুয়েশনটা লিখবো সেটা তোমার ওই যে ইটা লিখছি, ই=, আচ্ছা এর ভ্যালু ছিল কত যেন 0.77, তাই তো 0.77 এর সঙ্গে প্লাস 0.059/1, এখানে ছিল উপরে, আচ্ছা Fe3+ বাই ছিল Fe2+। এইবার একটা জিনিস দেখবে, এই যে HPO4 2- এ কার সঙ্গে কমপ্লেক্স করছে না, এ করছে Fe3+ এর সঙ্গে। তাহলে এ যদি Fe3+ এর সঙ্গে কমপ্লেক্স করে তাহলে কি করবে দেখো, ওপরের ভ্যালুটাকে কমিয়ে দেবে। এই উপরের ভ্যালুটা কমে যাওয়া মানে কি, এখানেও যে রেজাল্ট আছে সেখানে লগের ভ্যালু 1-এর থেকে উপরটা কমে যাবে, মানে এটা রিলেটিভলি এটা বেড়ে যাচ্ছে, তো Fe3+ এর ভ্যালু কমে যাওয়া মানেই হয়ে যাচ্ছে এখানেও লগের যে ভ্যালুটা আসবে লগের ভ্যালু নেগেটিভে আসবে, যার ফলে কি হয়ে যাবে, এই যেটা এই যে তোমার ভ্যালুটা যেটা 0.77 ছিল এটা অবভিয়াসলি এটা কি হবে না লোয়ার হয়ে যাবে, 77 থেকে তো অবশ্যই কম হবে। এটার ফলে কি হয়ে যায় না আগের ক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস বলি, হয়ে গেছে হ্যাঁ, এবার একটা জিনিস বলছি, এইখানে দেখো এইখানে যে দুটো ভ্যালু ছিল এটা 1.51 ছিল যখন একবারে শুরুতে ছিল, মানে যখন আমি এই যেটা সলিউশন অ্যাড করিনি তখন দেখবে এটা ছিল 1.51, এটা ছিল 0.77, তো এই যে ভ্যালু ডিফারেন্সটা যথেষ্ট বেশি ছিল, তাহলে এই মুহূর্তে MnO4- স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতো এটা রেসপেক্টে, কিন্তু এই 1.51 ভ্যালুটা যখন কমে গিয়ে 1.23 হয়ে গেল তখন 1.23 সঙ্গে এগুলো লিখছি 1.23, তো 1.23 সঙ্গে 0.77 এর গ্যাপটা মানে E0 যে গ্যাপটা এটা তো স্বাভাবিকভাবে কমে যাবে, তো কমে যাওয়া মানে তোমার যে E0 সেল যেটা বের করো সেই ভ্যালু কম আসবে, তো স্বাভাবিকভাবে কি হবে না এই যে গ্যাপটা কমে যাওয়া মানেই হয়ে যাবে কি না এখানকার MnO4 এর অক্সিডাইজিং আগে MnO4 থেকে Mn2+, MnO4- পয়েন্ট ওই যে Fe2 কে যতটা সহজে অক্সিডাইজ করতো, যেহেতু এখন এই গ্যাপটা কমে গেছে, ভ্যালুটা কমে গেছে, গ্যাপটাও কমে গেছে, এখন অতটা ইজিলি অক্সিডাইজ করবে না, বা সিম্পলি ভাবে বলতে পারো MnO4 এর অক্সিডাইজিং যে প্রপার্টি এই যেটার সলিউশন অ্যাড করার সঙ্গে সঙ্গে মানে MnO4 এর প্রেজেন্সে কমে যায়। কিন্তু ওই সলিউশনের মধ্যে আরেকজন আছে যে কি হচ্ছে না এই যে H3PO4, যা আচ্ছা এই সলিউশনের মধ্যে আরো একজন আছে, আচ্ছা এই সলিউশনের মধ্যে আছে তোমার হচ্ছে যে H3PO4 যে কি করছে না Fe3+টাকে প্রেসিপিটেট করছে, ফলে এখানেও 0.77 যে ভ্যালুটা ছিল এটাও হচ্ছে কমে যাবে, মানে যদি এমন হয় এটা ঠিক যতটা কমেছে পয়েন্ট এই ভ্যালুটাও ঠিক অতটাই কমে যায়, ধরো এটাকে একটা অ্যাপ্রোচ ধরে নিই, পয়েন্ট আমি 2 করেছিলাম, তো এটা ধরো এটা একটা কমিয়ে পয়েন্ট ধর 0.45 এর কাছাকাছি, এটা অ্যাপ্রক্স ভ্যালু বলছি, এরকম যদি কমিয়ে দেওয়া যায় তাহলে দেখবে ডিফারেন্সটা সেই আগের মতোই চলে আসবে, মানে একবারে ফার্স্টে 0.77 এর সঙ্গে 1.51 এর যেরকম গ্যাপ ছিল এখানেও প্রায় সেরকম গ্যাপ চলে আসবে, মানে এই ভ্যালুটাকেও আমি 1.51 থেকে যতটা কমিয়েছিলাম প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেরকম ভ্যালু ধরে নিচ্ছি, এটাকে কমিয়ে দিচ্ছি, তো দুটো ভ্যালুই যখন কমে যাবে তখন সে আগের যে গ্যাপটা মানে অক্সিডাইজিং যে প্রপার্টিটা MnO4 এর যে অক্সিডাইজিং পাওয়ারটা সেটা আগের মতোই হয়ে যাবে।
বুঝেছে? সেইটার জন্য কাজ করে হচ্ছে এই যে H3PO4, মানে যেটা ফসফরিক অ্যাসিডটা অ্যাড করা হয়, সিরাপি ফসফরিক অ্যাসিড, ওইটা এখানে কাজে লাগে। হলো দুটো ফাংশন। এক নম্বর হচ্ছে শার্প ডিটেকশন অফ এন্ড পয়েন্টের শার্প ডিটেকশন করছে Fe3+ কে প্রেসিপিটেট করে। আর একটা জিনিস হচ্ছে ওই যে ওখানে যে MnO4 এর ক্ষেত্রে তার ফর্মাল পোটেনশিয়াল কমে যাওয়ার জন্য কমে গেছিল, সেইটাকে আবার বাড়িয়ে দেয়, মানে 0.77 এর যে ভ্যালুটা সেটাকেও কমিয়ে দেয়, ফলে গ্যাপটা আগের মতোই হয়ে যায়, তাই জন্য অক্সিডাইজিং পাওয়ারটা আবার বেড়ে যায়। হয়েছে? এটা হচ্ছে জেডার সলিউশনের কোশ্চেন। আচ্ছা, এইবারে তোমাদের একটা কথা বলি, এবার এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা, ফ্রম দ্য স্ট্যান্ডার্ড E0 ভ্যালুস ফলোইং রিঅ্যাকশন ইজ ফাউন্ড। এবারে একটু চেঞ্জ হচ্ছে, এবার যে পরের কোশ্চেনটা MnO2 তে আছে, এরকম টাইপেরই কোশ্চেন সব। যা কি পেন রে বাবা। আচ্ছা, MnO2 থেকে Mn0 Mn2+ করেছে, Mn2+ এর রিডাকশন পোটেনশিয়ালটা দেওয়া আছে E0 2 3। আচ্ছা, এরপরে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে Cl2 থেকে Cl- এর ভ্যালু দেওয়া হচ্ছে 1.36। তাহলে দেখে বলো তো কে কাকে অক্সিডাইজ করবে। আচ্ছা, অত জটিল করে না জিজ্ঞাসা করে শুধু বলো যে রিডাকশন কার ক্ষেত্রে হবে। হ্যাঁ স্যার, যার নন বেসিক রিডাকশন হবে। তাহলে এর ক্ষেত্রে রিডাকশন হবে, হ্যাঁ, Cl2 থেকে এর Cl- ক্ষেত্রে অক্সিডেশন হবে। তাহলে এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে মানে রিডিউসিং কে কাজ করছে, মানে অ্যাকচুয়ালি এই যে Mn থেকে Mn2 এটা রিডিউসিং হিসেবে কাজ করবে, আর Cl2 থেকে Cl- এটা কাজ করবে হচ্ছে অক্সিডাইজিং হিসেবে, মানে ওর নিজের রিডাকশন হচ্ছে, মানে ও বাকিদের ক্ষেত্রে অক্সিডেশন করবে, অক্সিডাইজিং হিসেবে কাজ করবে। জাস্ট উল্টোটা আর কি, যার রিডাকশন হয় সে তো অক্সিডাইজিং হিসেবে কাজ করে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু বেসিক্যালি রিভার্সটা হয়, মানে রিভার্স রিয়াকশনটা হয়, মানে এখানে MnO2 যেটাকে এইখান থেকে যেটাকে দেখছি যে MnO2 ওই যে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, কিন্তু বাস্তবে ওরকম না। MnO2 অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে MnO2 Cl- কে Cl2 তে ট্রান্সফার করে, মানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা এরকম হয়। আচ্ছা, একবারে ফাইনাল রিয়াকশনটা দেখে দিচ্ছি। রিয়াকশনটা অ্যাকচুয়ালি যেটা হয় MnO2 সঙ্গে, আচ্ছা এখানে HCl দিয়ে রিয়াকশন করেছে, MnO2 সঙ্গে HCl দিলে এটা রিয়াকশন করে ফর্ম করে Mn2+, মানে MnCl2, এটা রিডাকশন হয়। আর Cl- থেকে এটা হয়ে যায় হচ্ছে Cl2। আচ্ছা, এখানে একটা 4 লাগবে, এটা গ্যাস, আর এটা 2H2O, অ্যাকচুয়ালি রিয়াকশনটা হয়। তাহলে এখানে ওই একই গল্প। তাহলে আমাকে এই ফর্মাল পোটেনশিয়াল যেটা আছে, যেটা এই যে 1.23 আছে, এইটাকে তাহলে ইনক্রিজ করতে হবে, বুঝলে? এইটাকে যদি ইনক্রিজ করে নেওয়া যায়, এটাকে ইনক্রিজ করে নিতে পারলে 1.36 এর থেকে ইনক্রিজ করে নিতে পারলে, তাহলে এই রিয়াকশনটাকে সাপোর্ট করা যাবে। এই রিয়াকশনটাকে যেটা হয় অ্যাকচুয়ালি রিয়াকশনটা, এই রিয়াকশনটাকে তুমি বলতে পারবে তখন এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়, পসিবল হবে। আর একটা ওয়েতে করা যেতে পারে, এই 1.36 ভ্যালুটা আছে, মানে Cl2 থেকে Cl-, এই কাপলটাকে যদি 1.23 থেকে কমিয়ে নেওয়া যায়, দুটো কাজ হতে পারে। এক নম্বর, এটাকে বাড়িয়ে রেখে নেবো, তখন এটা স্ট্যান্ড থাকবে। আদারওয়াইজ করতে পারি কি, এটাকে স্ট্যান্ড রেখে 1.36টাকে, এই যেটা আছে, এটাকে যদি কমিয়ে নেওয়া যায়, বুঝলে? এইটাকে কমানোর জন্য যেটা অ্যাড হয়ে যাচ্ছে, আচ্ছা লিখে দিলেই তো হয়। এইখানে যেটাকে কাজে লাগছে সিম্পলি, এখানে মিডিয়ামটাকে যে HCl ইউজ করা আছে না, এই HCl এর মিডিয়ামের কাজ হচ্ছে, মানে এতক্ষণ পর্যন্ত দেখো
ওই যে MnO2 থেকে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস করছিলাম, সবসময় আমরা হয়তো Mn2 অ্যাড করেছি, মানে যেটা সলিউশন Mn2 প্লাস অ্যাড করলাম, মানে হাইড্রোজেনটা নিয়ে এতক্ষণ মধ্যে কিছু করিনি, বা H2SO4 যেখানে করলাম সেখানে H2SO4 এর কাজ বললাম শুধুমাত্র H প্লাসটাকে হচ্ছে তার অ্যাক্টিভিটিটাকে, টু নর্মাল অ্যাসিডটা বজায় রাখার জন্য কনসেন্ট্রেট H2SO4 অ্যাড করি। এইখানে কাজ হয়ে যাচ্ছে দেখো, MnO2 থেকে Mn2 প্লাসের ক্ষেত্রে এই যে এটা এর নান্স ইকুয়েশন লেখা হচ্ছে। আচ্ছা, লেখার জন্য নিজে থেকেই যখন দেওয়া নেই কিছু ব্যালেন্স করে নেবে। MnO2 থেকে Mn মিডিয়ামে আছে, তাহলে এখানে চলে আসবে 2H2O, এখানে 4H প্লাস। ইলেকট্রন কোন দিকে দেবো বলো? এদিকে চার্জ বেশি আছে, 2 ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এর ক্ষেত্রে নান্স ইকুয়েশন যখন লিখবো লিখবো, আচ্ছা এদের ভ্যালুটা কত হচ্ছে না 1.23 প্লাস 0.059/2 লগ, আচ্ছা MnO2 রাখলাম, বুঝেছি। আর থাকছে হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হোল 4, আর হচ্ছে Mn2 প্লাস, আর বাকি H2O তো লিকুইড ছাড়া ওর অ্যাক্টিভিটি নিয়ে কিছু আসছে না, ওটা 1 করে দিলাম, বুঝেছি। এইবারে এতক্ষণ পর্যন্ত করেছিলাম অনেক জায়গায় ওই যে Mn2 প্লাস দিয়েছিলাম, এইখানে যে মেনটেন HCl কনসেন্ট্রেট HCl অ্যাড করে এই H প্লাস এর কনসেন্ট্রেশনটাকে বাড়ানো হয়। H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে 2^4 আছে, তো লগের ভ্যালুটা বেড়ে যাবে। মানে এই ওভারঅল H প্লাসে এদেরকে আনচেঞ্জ কন্ডিশন রাখলে, এদেরকে কিছু অ্যাড করিনি, বাড়িতে কিছু অ্যাড করিনি। মিডিয়ামে যে HClটা ছিল, HClটাকে শুধু হচ্ছে বেশি বাড়িয়ে দিয়েছি। রিয়াকশন মিডিয়ামে যে HCl রিয়াক্ট করছিল, সেই HCl এরটাকে হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে এখানে বলা যায় বিয়ন্ড 1 মোলার, মানে 1 মোলার কনসেন্ট্রেশন। মানে আগে কি করছিলাম, আগে তোমার যতগুলো জায়গায় করেছি ততগুলো জায়গায় বলেছি এর অ্যাক্টিভিটি বা এর H প্লাস বা যেখানে MnO4 যেখানে করেছি ওখানে কত জায়গায় কি করেছি না 1 করে দিয়েছি। এদেরকে 1 করে দিয়ে এদেরকে কি করেছি না ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু এখানে বলছি এই যে H প্লাসটা যেটা আছে, H প্লাসের কনসেন্ট্রেশনটা এটা 1 মোলার যে আছে 1 মোলারের থেকে বেশি হবে। 1 মোলার থেকে বেশি হলে তখন তো বাদ দিতে পারবে না, তো যত বেশি হবে তত এখানে দেখো মানে 2^4 আছে। তো ওভারঅল ভ্যালুটা বলতে এই ওভারঅল ভ্যালুটা হচ্ছে ইনক্রিজ করবে। তো ওভারঅল ভ্যালুটা ইনক্রিজ করে গেলে সেই জায়গায় লগের ভ্যালুটা পজিটিভ হবে। তো এই যে 1.23 আছে, তার এখানে যেটা 1.23 আছে, 1.23 সঙ্গে কিছু একটা অ্যামাউন্ট, মানে কিছু একটা সামান্য অ্যামাউন্ট ফ্যাক্টর এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এই ভ্যালুটা অ্যাড হয়ে গিয়ে, এখানে তো কোনো ভ্যালু দেওয়া নেই, তো এই ভ্যালুটা অ্যাড হয়ে গিয়ে রিঅ্যাকশন মিডিয়ামে 1.36 কে এক্সিড করে যাবে। 1.36 এর থেকে বেশি হবে। তো 1.36 এর থেকে বেশি মানে এই ভ্যালুটা যদি 1.3 থেকে বেশি হয়ে যায়, 1.36 এর থেকে যখনই বেশি হয়ে যাবে এই ভ্যালুটা, তখন দেখবে কি হয়ে যাবে না এটার তখন ফর্মাল পোটেনশিয়ালটা তখন কাজ করবে, তখন এটার কি হবে না এটার নিজে রিডাকশন হবে, আর Cl মাইনাস থেকে Cl2 কে অক্সিডাইজ করবে। আচ্ছা, এটা একটা ওয়েতে গেল। আর একটা ওয়েতে বলছে ক্লোরিনের ক্ষেত্রে, এটা আমরা করি না, আমরা সবসময় একটাই করে চাই। এখানে দেখো Cl2 এর ক্ষেত্রে বলা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে কি না Cl2 গ্যাস থেকে, এটা গ্যাস, হ্যাঁ, Cl2 গ্যাস থেকে হচ্ছে 2Cl মাইনাস, এইখানে তোমার দুটো ইলেকট্রন অ্যাড হয়ে গেল, চার্জ ব্যালেন্স হয়ে গেল। এর ক্ষেত্রে নান্স ইকুয়েশন যখন লিখবো লিখবো এর সঙ্গে কত হচ্ছে না 1.36 প্লাস 0.059/2 লগ Cl2। আচ্ছা Cl2 খেলে এখানে গ্যাসের P of Cl2 আমাদের Cl মাইনাস এর কনসেন্ট্রেশনের হোল স্কয়ার। আচ্ছা, এখানে যে ঝামেলাটা করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে না আমি 1.36টাকে কমিয়ে নিয়ে যেতে চাইছি, কার থেকে কমাবো
না 1.23 যেটা MnO2 থেকে Mn2 আছে ওই ভ্যালুটার থেকে কমিয়ে নেব। সেটা করার জন্য করছি কি না Cl2 গ্যাস, যে Cl2 গ্যাস আছে, Cl2 গ্যাসের পার্শিয়াল প্রেসার মানে P of Cl2 যেটা আছে গ্যাসটা ব্যাকগ্রাউন্ডে P of Cl2টাকে হচ্ছে ডিক্রিজ করা হবে, মানে Cl2 গ্যাসের পার্শিয়াল প্রেসারটাকে কমিয়ে নেওয়া হবে। এইটাকে যদি কমিয়ে নিতে পারি, ডিক্রিজ করে নিতে পারি, তখন কি হবে দেখো, এই ওভারঅল যে ভ্যালুটা কমে যাবে। 1 থেকে কমে গেলেই লগের ভ্যালু 1 থেকে কমে গেলেই লগের ভ্যালু টোটাল আসবে নেগেটিভ। নেগেটিভ হয়ে যাওয়া মানে কি 1.36 যেটা আমার কি ছিল না স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ছিল, সেটা এখন থাকবে না, তখন হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল। এবং ওইটা হওয়ার পরে ভ্যালুটা কি হয়ে যাবে, এই ভ্যালুটাকে মানে Cl2 পার্শিয়াল প্রেসার কমিয়ে কমিয়ে যদি আমি ভ্যালুটাকে আস্তে আস্তে কমাতে এটা যদি 1.36 এর থেকে কম করে দেই, মানে এই ভ্যালুটা 1.36 কম হয় বা 1.23টা তখন বেশি দাঁড়িয়ে যাবে। তো এই পজিশনে কি হবে না এই 1.23 যে ভ্যালুটা, এই ভ্যালুটা তখন মানে MnO2 থেকে, আচ্ছা দেখি MnO2 থেকে Mn2 প্লাস, এইটার তখন কি হয়ে যাবে না এইটার রিডাকশন হবে আর ওইটার অক্সিডেশন হবে, মানে Cl মাইনাস থেকে Cl2 তে হবে। আলটিমেট কি হলো না MnO2 Cl মাইনাস কে Cl2 তে অক্সিডাইজ করলো, MnO2 Cl মাইনাস কে Cl2 তে অক্সিডাইজ করলো। হবে দুটো ওয়েতে হলো, একটা জায়গায় 1.36 Cl2 যে রিডাকশন পোটেনশিয়াল ওটাকে কমিয়ে দিলাম, আর একটা জায়গায় আসছে MnO2 যেটা 1.23 ছিল সেটাকে ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার জন্য সেখানে HCl অ্যাড করলাম, কনসেন্ট্রেটেড HCl অ্যাড করলাম, যেটা মোলার অ্যাক্টিভিটি বা মোলার কনসেন্ট্রেশন বলো, মোলার কনসেন্ট্রেশনটাকে আমরা 1 মোলারের থেকে বেশি করব। আর এখানে যেটা করলাম পার্শিয়াল প্রেসার Cl2 পার্শিয়াল প্রেসার কমিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা এরপরে তোমাদের যেটা আসছি, তোমাদের ল্যাটিমার ডায়াগ্রাম করিয়েছি, এবারে বাদ কি আছে ফ্রস্ট ডায়াগ্রাম। ল্যাটিমার ডায়াগ্রাম থেকেই ফ্রস্ট ডায়াগ্রামের তৈরি করা হবে। আচ্ছা ফার্স্ট ডায়াগ্রাম থেকে অনেকগুলো পয়েন্ট ইজি করা যাবে, যেগুলো ল্যাটিমার ডায়াগ্রাম থেকে দুটো জিনিস জানছিলাম, একটা ডিসপ্রপোর্শনেশন হবে কি হবে না, আর কোনো পয়েন্টে কোনো রেডক্স কাপলের ক্ষেত্রে আমি যে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গা আর কি করছি না রেডক্স কাপলটার ইজিও রিডাকশন পোটেনশিয়ালটা বের করে নিই। এইবারে ওই ল্যাটিমার ডায়াগ্রাম থেকেই ফার্স্ট ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করা হবে। আচ্ছা এইখানে ল্যাটিমার ডায়াগ্রাম একটা দেওয়া আছে, জানো প্রথম দেওয়া আছে O2 থেকে H2O2 আর H2O, O2 থেকে হয়ে যাচ্ছে H2O2, বেসিক্যালি এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার স্টেটগুলো লিখবো। আচ্ছা এরপরে চলে আসছে হচ্ছে H2O, তাহলে এখানে অক্সিজেন তোমার জিরো কন্ডিশনে আছে, H2 তে কত হবে -1 এ আছে, আর এখানে -2 রোমান লিখে দাও। ওকে নেক্সট যেটা চলে আসছি, আচ্ছা এদের ক্ষেত্রে যখন আমার ওই ল্যাটিমার ডায়াগ্রাম মানে কি হায়ার থেকে লোয়ার অক্সিডেশন স্টেট সবগুলো লেখা আছে একই ফরম্যাটে। আচ্ছা রিডাকশন ভ্যালুটা দেওয়া আছে 0.70, এখান থেকে দেওয়া আছে 1.76। আচ্ছা আমার এখানে যেটা প্লট করা হবে, এখানে এন এর সঙ্গে এইগুলো, হ্যাঁ এর সঙ্গে প্লট করা হবে NE0, এন এর সঙ্গে NE0 প্লট করা হবে, বুঝেছি, এন এর সঙ্গে NE0 প্লট করা হবে। আর স্যার দেখা হবে হচ্ছে 0 থেকে, হ্যাঁ এই যে এন এর চেঞ্জটা দেখো, যখন 0 আছে ধরো আমি প্রথম করছি O2-র ক্ষেত্রে, O2-র ক্ষেত্রে এন কত হবে না, O2-র ক্ষেত্রে এন হয়ে যাবে 0, কারণ এখানে তো কোনো চেঞ্জ হয়নি, N0, তাহলে ওখানে বলার কিছু নেই যে NE0 ওখানে 0 হবে। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে আমার এই যে ও মাইনাস থেকে, মানে ও থেকে মাইনাস এইখানে করব। ওকে ফাইন, দেখো তাহলে নেক্সট স্টেপ এটার জন্য লিখবো এরকম করে লিখবো H2O2,
H2O2 তে n এর ভ্যালু কত হলো, চেঞ্জ কত হয়েছে গো, 0 থেকে -1 হয়েছে, তাহলে এখানে রাখো -1 হয়েছে। এর সঙ্গে কি হবে না NE0। আচ্ছা E0 মানেই জানো তো, E0 মানে বলার প্রয়োজন নেই, E0 মানে হচ্ছে সবসময় রিডাকশন পোটেনশিয়াল, মানে O2 থেকে যে H2O2 যে রিডাকশনটা হচ্ছে, রিডাকশন হচ্ছে তো এরকম করে লিখছি, O থেকে H2O2 রিডাকশন পোটেনশিয়াল কত আছে দেখো, Ne0 হয়ে যাচ্ছে তাহলে -1 n, এর সঙ্গে গুণ হবে 0.70, তাহলে কত হবে এটা ভ্যালুটা, -0.70। ওকে, নেক্সট চলে আসছি H2O2, H2O, H2 এর ক্ষেত্রে এনটা কত হয়ে যাবে, আর এনটা না সবসময় মানে আমি 0 থেকে এটা করলাম, নেক্সট আবার 0 থেকে এটা করব, বুঝলে, মানে এটার থেকে এটা চেঞ্জ নয়, আমি সবসময় 0 থেকে চেঞ্জটা দেখছি। 0 থেকে H2O2 হয়ে গেছে কমপ্লিট। 0 টু এখানে চলে আসবো H2O তে, এখানে এন কত হবে দেখো -2, আর NE0 কত হবে তাহলে -2 ইন্টু E0 কত হয়েছে। আচ্ছা, এইখানে একটা ঝামেলা আসবে, এই যে জিনিসটা না, এটা একবারে যেহেতু আমি এখানে যাই না, আমি 0O থেকে H2O2 ডাইরেক্ট চেঞ্জটা তো যাই না, তাহলে আমাকে স্টেপ ওয়াইজ করতে হবে। তাহলে এখানকার যে Ne0টা আসবে সেটা কি, না যে আগের স্টেপে যে চেঞ্জটা হয়েছে কত হয়েছে দেখো, ওটাকে এক্সট্রা করে গুণ করবো না, আগের স্টেপে যেটা হয়েছে -0.70, ওটার সঙ্গে অ্যাড করব, এর ক্ষেত্রে কত হয়েছে এই -1, মানে পার্টে পার্টে হবে আর কি। ডাইরেক্ট করতে পারতে যদি তোমাকে O2 থেকে H2O2 দেওয়া থাকতো, এরকম তো দেওয়া থাকবে না, আমাকে ল্যাটিমার ডায়াগ্রাম এরকম করে দিয়েছে, তো আমি এই ফরম্যাটে করতে হলে কি করব সেটা একটুখানি দেখে নাও। তাহলে -2 জন্য কি হবে, -2 মানে এটা যে এসছে এটা H2O2 পর্যন্ত এসছে, H2 থেকে H2 এসছে, তাহলে H2O2 যে ভ্যালুটা সেটা লিখে নিলাম, তার সঙ্গে অ্যাড করছি, তার সঙ্গে দেখো অ্যাড করছি, এখান থেকে চেঞ্জ হচ্ছে কত না -1, আর ওইখানে H2O2 থেকে H2 এর যে পোটেনশিয়ালটা দেওয়া আছে কত না 1.76, এবারে দুটো যোগ করে দেখি কত হয়, না এটা হয়ে যাবে 0.70, এর সঙ্গে হয়ে যাবে আচ্ছা -1.76, কত হবে 6 4 1 2 -2.46। তাহলে H2O2 রেসপেক্টে Ne0 এর ভ্যালু কত হলো, মানে H2O তে Ne0 এর ভ্যালু কত হলো না 2.46। H2O2 তে কত আছে এইটা, আর এই যে O2 তে আছে 0। আচ্ছা, এইবারে তাহলে তোমার হচ্ছে প্লট করা হবে, এটা প্লট করতে এলে দেখো প্লট কিসে কিসে রেসপেক্টে করা হচ্ছে, এখানটা এইখানে থাকছে Ne0, আর এইখানে থাকছে হচ্ছে n। এবারে কি হচ্ছে না, এখানে এর এন গুলো দেখো, এর এন গুলো নেগেটিভ এসছে, মানে আমার অ্যাকচুয়ালি 0 1 2 আছে, তো আমি নেগেটিভে নেব, ধরো এখানে আমি এদিকে তো ইনক্রিজিং অর্ডার হবে, যেটা ইনক্রিজ, তাহলে মাইনাস, ধরো এটা চলে এলো হচ্ছে, আচ্ছা এটা তাহলে -3 করে দিই, এটা চলে আসছে -1, এটা 0 হলো। আর একটা পয়েন্ট করছি, সেটা হয়ে যাচ্ছে তোমার যে Ne0, তো Ne0 এর ভ্যালুগুলো দেখবে নেগেটিভে এসছে, তাহলে এখানেও নেগেটিভ -2 আছে ম্যাক্সিমাম, তাহলে এখানেও প্রায় এরকম নিয়ে নিই, এটা তাহলে 2, এটা এই পয়েন্টটা তাহলে -3 পয়েন্ট, এইটা হ্যাঁ, এটা হয়ে গেল -2, দেন -1, দেন এটা না 0, এর থেকে বেশি তো আসছেই না। আচ্ছা, এবার তাহলে দেখো 0 0 পয়েন্টটা কোথায় আসছে, এইখান এরকম একটা জায়গা, এরকম জায়গাতে কি থাকছে না, আচ্ছা 0টা কার জন্য লিখছি দেখো, O2 এর জন্য লেখা হচ্ছে, আচ্ছা এইটা কনস্ট্রাক্ট করতে হবে, O2 এর জন্য এই ভ্যালুটা হয়ে গেল, তাহলে O2 এর পয়েন্ট এটা যাচ্ছে H2O2 এর পয়েন্ট কত না -1,
আচ্ছা এনটা -1 হলো, আর এখানে প্লট হবে কত 0.70 -0.70, 0.7 মানে এটা যদি 1 হয় 0.5 এরকম কাছাকাছি। ওইখানে তো ওকে, এটা কোথায় চলে এলো জানো, এটা হয়ে যাচ্ছে H2O2। আচ্ছা নেক্সট চলে আসছে তোমার H2O, H2 এর জন্য চলে আসছে -2, আর ভ্যালুটা চলে আসছে 2.46, 2.5 হলে এরকম হবে, তার উপরে মোটামুটি এরকম একটা জায়গায় হয়ে যাবে, এরকম জায়গায় হচ্ছে H2 এর প্লটটা হয়ে গেল। আচ্ছা এইবার তাহলে এগুলোকে কানেক্ট হয়েছে, ডাইরেক্ট লোকে কানেক্ট করে দাও। আচ্ছা এইটা হয়ে গেল আমার ফার্স্ট ডায়াগ্রাম, একটু বেঁকে টেকে গেছে, স্কেল নিয়ে করলে ঠিক আসবে। আচ্ছা এইটা আমার ফার্স্ট ডায়াগ্রাম হলো। এর ফার্স্ট ডায়াগ্রাম থেকে কি পাওয়া যাবে দেখো না, ফার্স্ট এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, আচ্ছা সহজগুলো আগে বলে দিই। এখানে ফার্স্ট যেটা পাওয়া যাবে দেখো, এই যে H2O2, H2O2 জাস্ট আগের পয়েন্ট, মানে এটা আগের পয়েন্ট আর এটা পরের পয়েন্ট বলো, এই জাস্ট আগে পরের যে দুটো পয়েন্ট আছে সে দুটো পয়েন্টকে কানেক্ট করব, বুঝলে? এই দুটো পয়েন্টকে কানেক্ট করে যদি দেখি H2O2 পজিশন এর আগে আর পরের যে দুটো যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের ওপরে আছে, বুঝছে? যদি দেখো এটার পয়েন্ট ওপরে আছে তাহলে বুঝবে এর ক্ষেত্রে প্রপোর্শনেশন রিয়াকশন হবে, বুঝলে? যদি দেখো এটা ওপরে আছে তাহলে এর কি হবে না, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হবে। এই যে H2O2 যে পজিশনটা এর রেসপেক্টের আগের পয়েন্ট আর পরের পয়েন্ট কি আছে, যে জয়েনিং লাইন তার থেকে H2O2 উপরে আছে, তার মানে বুঝবে H2O2 ডিসপ্রপোর্শনেশন হবে, মানে H2O2 থেকে কি হয়ে যাবে, H2O2 থাকবে না, H2O2 অক্সিজেনে কনভার্ট হবে আর H2O তে কনভার্ট হবে। এটা ফার্স্ট পয়েন্ট গেল। নেক্সট বলি, কোনোদিন যদি এরকম অ্যারাইজ করে, এরকম অ্যারেঞ্জ করে বলতে এই দুটো পয়েন্ট আর এর মাঝের পয়েন্ট এদের নিচে আছে, এরকম যদি হয়, আচ্ছা এরকম একটা এক্সাম্পল আছে দেখো, সিলভারের ক্ষেত্রে হয়। আচ্ছা সিলভারের ক্ষেত্রে বলি, এটার পয়েন্ট হয়ে যাবে এজি, এতটা ডিপ যদি হয় না তো আছে হয় এজি প্লাস, আর এখানে হচ্ছে Ag2+, বুঝছেন? এখানে দেখো, এখানে এজি প্লাসের রেসপেক্টিভে আমি দেখছি না, এজি প্লাস কি হচ্ছে না, তার আগে আর পরে যে এজি আর Ag2+ আছে এর থেকে নিচে আছে, এর মানে বুঝবে এখানে কম প্রপোর্শনাল রিয়াকশন হবে। কম প্রপোর্শনাল রিয়াকশন মানে কি, ডিসপ্রপোর্শনাল জাস্ট অপোজিট। ডিসপ্রপোর্শনাল কি হয়েছে না, এই একটা থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট হয়েছে, যার মধ্যে একটা হায়ার অক্সিডেশন স্টেট, এটা হায়ার অক্সিডেশন স্টেট হয়েছে, এটা লোয়ার অক্সিডেশন স্টেট হয়েছে। আর কম প্রপোর্শনাল হলে উল্টো হবে, দুটো অক্সিডেশন স্টেট, মানে এই যে Ag0 আর Ag2+, এই দুটো অক্সিডেশন স্টেট মাঝামাঝি, মানে এদের থেকে মাঝামাঝি একটা অক্সিডেশন স্টেটে চলে আসবে, মানে এটা ছিল 0 আর এটা ছিল 2+1, যেটা মানে একজনের এখানেও একজনের এর ক্ষেত্রে এর রিডাকশন হয়েছে আর এর অক্সিডেশন হয়েছে, মানে কি আলটিমেট Ag2+ আর Ag+ থাকবে না, ওখান থেকে হয়ে যাবে Ag+। এটা কি বুঝতে পারলে কম প্রপোর্শনের সঙ্গে ডিসপ্রপোর্শনের সঙ্গে ডিফারেন্সটা কি? হ্যালো, কম প্রপোর্শনেশন আর ডিসপ্রপোর্শনেশন কি ডিফারেন্সটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ডিসপ্রপোর্শনেশনে একটা অক্সিডেশন স্টেট থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট তৈরি হয়, আর কম প্রপোর্শনেশনে কি হয়, দুটো থেকে একটা হবে। পজিশন দুটো দেখো, ডিসপ্রপোর্শনেশন হতে গেলে আগে পরে জয়েনিং লাইনের উপরে থাকতে হবে এইখানে, আর কম প্রপোর্শনাল হতে গেলে আগে আর পরে, মানে এর আগে আর জাস্ট পরে যে যে জয়েনিং পয়েন্ট আছে ওই দুটো নিচে থাকতে হবে, এখানে থাকলে
Ag0 Ag2 প্লাস মিলে Ag প্লাসে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, ওখানে যেরকম তোমার ল্যাটিমার ডায়াগ্রাম থেকে যে কোনো আননোনের ক্ষেত্রে আমার রিডাকশন পোটেনশিয়ালটা জানা যেত, এখানেও যে কোনো আননোনের ক্ষেত্রে তুমি রিডাকশন পোটেনশিয়ালটা জেনে নিতে পারবে। আচ্ছা, এখানে আননোন বলতে এখানে তো O2 থেকে H2 দেওয়া ছিল, H2 থেকে H2 দেওয়া ছিল, দেওয়া নেই হচ্ছে এইটা, মানে এই দুটো পয়েন্ট এখানে অ্যাকচুয়ালি দেওয়া নেই, বুঝেছে? তাহলে এখানে রিয়াকশনটা কেমন করে লেখা হবে দেখো, না এখানে লেখা হবে O2 টু H2O। এই O2 টু H2O এর ক্ষেত্রে এর যে রিডাকশন পোটেনশিয়ালটা হবে সেটাকে বলা হচ্ছে বেসিক্যালি স্লপ। মানে এই H2O থেকে এই যে O2 কানেক্ট করলাম, এই যে রেখাটা, এই রেখাটার স্লপ মানে যেটাকে বলা হচ্ছে নতি, এই নতিটাই হয়ে যাবে রিডাকশন পোটেনশিয়ালের সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটাকে বলা হচ্ছে যে কি করা হবে, উপরে থাকবে চেঞ্জ অফ Ne0, Ne0 এর ভ্যালুর চেঞ্জ, বুঝছে, আর নিচে থাকছে এন এর চেঞ্জ। আচ্ছা, হয়েছে কোথা থেকে কোথায় দেখো, কার রেসপেক্টে করছি না O2 থেকে H2O করেছি। আচ্ছা, এদের Ne0 ভ্যালুগুলো বাদ দেবো, হ্যাঁ। আচ্ছা, H2 এর জন্য ভ্যালু কত ছিল দেখো, না 2.46 ছিল। আচ্ছা, হয়েছে কোথা থেকে, O2 থেকে H2O, তাহলে H2 এর ভ্যালুটা কত ছিল, না H2 এর ভ্যালু ছিল হচ্ছে তোমার 0। H2 এর ভ্যালু কোথায় গেল, আচ্ছা এটা তো 1.76 বেকার বের করেছেন। আচ্ছা, তোমার 0 মাইনাস এর জন্য কত এসছে, না -2.46 হয়েছে। আর এন এর জন্য এই যে অক্সিজেন O2 থেকে H2 হয়েছে, এখানে চেঞ্জটা কত, H2 তে কত হয়েছে দেখো। আচ্ছা, এখানে এন এর চেঞ্জ কত হয়েছে, না -2 থেকে -1, 0 থেকে হয়েছে। তাহলে এখানে করতে পারি কি, না 0 মাইনাস -2, একই রকম কত আসবে গো, 2। তাহলে ভাগ দেবো কাকে দিয়ে, আচ্ছা চেঞ্জটা কি ক্যালকুলেশনটা বুঝতে পারলে, আমি O2 থেকে H2O, তাহলে H2 এর যে Ne0 ভ্যালু, H2 Ne0 ভ্যালু হচ্ছে 0, 0 থেকে বাদ দিলাম O2 এর যে Ne0 ভ্যালু, মানে যেটা বের করেছিলাম 2.46, ওটা বাদ দিলাম, তাহলে উপরটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে, আর নিচে যে চেঞ্জটা দেখলাম সেটা হচ্ছে H2 তে কত আছে না 0, 0 থেকে বাদ দিলাম O2 -2, মতো -2 মানে +2, তাহলে এখানে বাদ দাও, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1.23। মানে বেসিক্যালি হচ্ছে এই যে E0 O2 থেকে H2O, তাই ভ্যালুটা হয়ে যাচ্ছে কি না 1.23। কিভাবে করলাম দেখলে তো, চেঞ্জ হচ্ছে O2 থেকে H2O, তাহলে H2 এর যে Ne0 ভ্যালু থেকে O2 এর Ne0 ভ্যালু বাদ দিলাম, মানে ফাইনাল অপশানে ইনিশিয়াল করলাম। আর অক্সিডেশন স্টেটের ক্ষেত্রেও যে এন এর ভ্যালুগুলো, এন এর এই যে পয়েন্টে এন এর ভ্যালু দেখলো, এর ক্ষেত্রে এন হচ্ছে 0, 0 থেকে বাদ দিলাম এর -2, বুঝতে পারবে? যে কোনো জায়গার ক্ষেত্রে, শুধু এটা এর ক্ষেত্রে নয়, যে কোনো ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে, মানে যেরকম ল্যাটিমার ডায়াগ্রামে করছিলাম সেরকম ফার্স্ট ডায়াগ্রাম করে নেওয়ার পরে ইজিলি তার যে স্লপটা, সেই স্লপটা বেরোবে এরকম করে যে Ne0 ভ্যালু চেঞ্জ বাই চেঞ্জ অফ এন এর ভ্যালু। তো সেটা আমি করে নিলে ফার্স্ট ডায়াগ্রাম থেকেও ডাইরেক্টলি ক্যালকুলেট হয়ে যাবে, যে কোনো আননোনের রিডাকশন পোটেনশিয়াল ক্যালকুলেট হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এখানে নোটের মধ্যে দেখবে এই যে 1.76 এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেওয়া আছে, মানে তখন এর Ne0 থেকে এটা বাদ দেবো, আর এর এন এর ভ্যালু থেকে, মানে যে -1 থেকে -2 বাদ দেবো, ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা, এটা নয়, আমি এবার চলে আসছি হচ্ছে, আচ্ছা এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, আর এখান থেকে আরো দুটো পয়েন্ট আছে, আরো দুটো পয়েন্ট বলতে কি, এই যে MnO4 এর ক্ষেত্রে, হ্যাঁ 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 বলো।
হ্যাঁ বলো। আপনি আজকে কতক্ষণ পড়াবেন? আসলে স্যার 90% শেষের মেসেজ দিয়েছি। আসলে আর স্যার আজকে অনেকগুলো ক্লাস ছিল তো। বাকি বলতে এই ফার্স্ট ডায়াগ্রাম এইগুলোই বাকি আছে। আচ্ছা ঠিক আছে। আর আর আচ্ছা, এই জিনিসটা জাস্ট দেখে নাও। হ্যাঁ ফার্স্ট স্যার। ডায়াগ্রাম স্যার থেকে দুটো পয়েন্ট হয়ে গেল, একটা রিডাকশন পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারলাম, আর দুটো তোমার হয়ে যাচ্ছে এই যে কম প্রপোর্শনেশন ডিসপ্রপোর্শনেশন। আর একটা পয়েন্ট জাস্ট বলে দিই, এইখানে এই যে mn2 প্লাস, মানে এদের mn এর ক্ষেত্রে যতগুলো স্টেট আছে তার মধ্যে সবচেয়ে স্টেবল স্টেট হচ্ছে এইটা mn2 প্লাস, মানে যেটা টোটাল কার্ভের মধ্যে যেটা সবচেয়ে নিচে আছে সেটা হচ্ছে সবচেয়ে স্টেবল স্টেট। মানে এদের মধ্যে সবচেয়ে স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে এই mn2 প্লাস কন্ডিশনে থাকতে চাইবে। স্যার আর এই ওপরে যারা আছে, হ্যাঁ বলো। স্যার যা স্লোপ কি বেশি হবে সে কি বেশি অক্সিডাইজ এজেন্ট হবে? না না, বলা হচ্ছে এইখানে বেশি সবচেয়ে স্ট্রং অক্সিডাইজিং কে হবে, সেটা অবভিয়াসলি হবে এইখানে সবচেয়ে টপে যে আছে, মানে যার Ne0 সবচেয়ে ভ্যালু বেশি, মানে এখানে MnO4 মাইনাস আর এম, এরা দুজন সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। আর সবচেয়ে উপর MnO4 আছে, তাই MnO4 মাইনাস হচ্ছে সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট, যে কোনো অর্গানিক রিয়াকশনে ইউজ করছে, বাইরের রিয়েজেন্ট হিসেবে ইউজ করছে, বা আমার যেখানে অক্সিডাইজ করছে ওকে ইউজ করা হবে। কারণ ওর ক্ষেত্রে অক্সিডেশন ছাড়া আর কোনো কিছু পসিবল নেই, মানে ও স্যার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট অ্যাচিভ করে গেছে, ওর ক্ষেত্রে রিডাকশনই পসিবল, মানে ও বাকিদেরকে অক্সিডাইজ করবে। হ্যাঁ বলো। MnO4 মাইনাস থেকে MnO4 মাইনাস আর হুম, MnO2 থেকে Mn2 প্লাস এর মধ্যে কে বেশি অক্সিডাইজ এজেন্ট? আচ্ছা, তুমি বললে MnO4 থেকে, MnO4 থেকে MnO4 মাইনাস। আচ্ছা MnO4 মাইনাস থেকে Mn2, মানে এদিক না, থেকে তো আসতে হবে। MnO2 মাইনাস থেকে MnO4 মাইনাস। আচ্ছা, ওটা তো ওর তো নিজের অক্সিডেশন হয়ে যাচ্ছে, ও তো রিডিউসিং জিনিস। স্যার ওই যে ওইটা হচ্ছে আচ্ছা, MnO4 2 মাইনাস থেকে MnO4 মাইনাস আর MnO2 থেকে হ্যাঁ, Mn2 প্লাস আচ্ছা এর ঠিক আছে মধ্যে ঠিক আছে কে বেশি? ঠিক আছে। এবারে ডিপেন্ড করবে হচ্ছে তাহলে MnO4 মাইনাস হবে, এবার ডিপেন্ড করবে তুমি কার সঙ্গে কম্পেয়ার করছো। যার সঙ্গে এর E0 ভ্যালুটা, মানে কারোর সঙ্গে এটা কম্পেয়ার করছি তো কোনো একটা সেলের সঙ্গে, যা কাউকে অক্সিডাইজ করতে যাচ্ছি, তো তার সঙ্গে এদের ডিফারেন্সটা দেখবো। এই ডিফারেন্স বলতে এটা বেসিক্যালি রিডক্স পোটেনশিয়ালের ডিফারেন্সটা দেখবো। যার ক্ষেত্রে রিডক্স পোটেনশিয়ালে ধরো আমি এফির সঙ্গে কম্পেয়ার করছি, এফির সঙ্গে MnO4 2 মাইনাস কম্পেয়ার করলাম, আর MnO4 মাইনাস এর যে রিডাকশন পোটেনশিয়ালটা ক্যালকুলেট করলাম, এখানে দেখবো E0, মানে Fe2 এর সঙ্গে একবার MnO4 কাপলকে জুড়ে দিয়ে তুমি E0 ভ্যালু বের করো, আর একবার MnO4 2 মাইনাসকে জুড়ে দিয়ে দেখো, যেখানে E0 ভ্যালুটা বেশি আসবে বা E0 ভ্যালু ডিফারেন্সটা তাহলে বেশি হচ্ছে, তাহলে ওটাই হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। তবে এখানে MnO4 মাইনাস স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ ওর ক্ষেত্রে কোনো পসিবিলিটি নেই, ওর ক্ষেত্রে রিডাকশন নিজের রিডাকশন হওয়া ছাড়া অন্য কোনো পসিবিলিটি নেই, কারণ ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার মানে অক্সিডেশন স্টেট এখানে রিচ করে যায় +7, এর থেকে আর কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, এইখানে দেখো এখানে ডিসপ্রপোর্শনেশন, এই যে যে Mn3 প্লাস আছে, দেখো এই যে MnO2 আর Mn2 প্লাসের যে রেখাটা একটুখানি খুব পাশাপাশি এসছে, এইখানে দেখলে বুঝতে পারবে Mn3 প্লাসটা উপরে আছে, তাহলে Mn3 প্লাসের ডিসপ্রপোর্শনেশন হবে। আবার এই MnO2 রেসপেক্টে যখন দেখবো তখন এই Mn3 থেকে যখন MnO4 এটা যখন টানছি দেখবে এই উপর দিকে যখন আসবে, তখন MnO2 নিচে আছে, তাহলে MnO2 কম প্রপোর্শনেশন হবে। এর মানে কি না, Mn3 প্লাস আর MnO4 2 মাইনাস এরা নিজেরা MnO2 তে কনভার্ট হয়ে যাবে, তখন আর Mn3 প্লাস আর MnO4 2 মাইনাস থাকবে না, MnO4 2 মাইনাস আর Mn3 প্লাস মিলে ওরা একটাই অক্সিজেন। আচ্ছা, এইটা ছিল তোমার ফার্স্ট ডায়াগ্রাম। আর কি, আর কিছু পয়েন্ট তো থাকছে না। কম প্রপোর্শনাল হচ্ছে সবচেয়ে স্টেবল হচ্ছে Mn ক্ষেত্রে Mn2 প্লাস সবচেয়ে স্টেবল। আচ্ছা, আর একটা জিনিস থেকে গেল অ্যাকচুয়ালি কেএসপি থেকে, বুঝলে, কেএসপি থেকে একটা ভ্যালু থেকে একটা ব্যাপার চলে এলো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখবে, আছে একটা জিনিস আমি বলে দেবো, যদিও তোমাদের না থাকে আমি রেকর্ড করে বলে দিচ্ছি। এই যে ব্রাশ ক্যান বি ইলেকট্রোডিপোজিটেড হচ্ছে KCN or NaCN সলিউশন,
বুঝছে? ব্রাস বলতে কপার আর জিঙ্কের অ্যালয়কে বলা হয় হচ্ছে ব্রাস, বুঝছে? সেটাকে প্রেসিপিটেট করা হবে, মানে তোমাকে কপার সালফেট আর জিঙ্ক সালফেটের সলিউশন দিয়ে দেওয়া হবে। তো কপার সালফেট না, ওদের যে ইজিরো পোটেনশিয়াল গুলো আছে, মানে রিডাকশন পোটেনশিয়াল গুলো, সেগুলো তো ডিফারেন্ট ভ্যালু। মানে একজনের ক্ষেত্রে 0.34, একজনের ক্ষেত্রে -0.768, মানে 0.77 ভ্যালু বলো, 0.76। তো এই দুটো ভ্যালু তো আলাদা। তাহলে এটা স্বাভাবিকভাবে এদের যে ডিপোজিশন ডিফারেন্ট পজিশনে হবে, বুঝছে? মানে এই যে কপারটা ইজিলি ডিপোজিটেড হবে, এটা ডিপোজিটেড হবে না। এই রিডাকশন পোটেনশিয়াল আমরা কমিয়ে এই ডিপোজিশন করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন দুটো সেপারেটলি যদি ডিপোজিটেড করে, তখন আমি কি দেখবো না, আগে কপার ডিপোজিটেড হলো, দেন তার উপরে জিঙ্ক, যদি আমি কপার ডিপোজিশনের পরে আবার জিঙ্কটাকে ডিপোজিট করতে চাই, মানে পোটেনশিয়াল কমিয়ে, দেন জিঙ্কটা ডিপোজিট হবে, হয়েছে? মানে কপারের ওপরে জিঙ্কের লেয়ার পড়বে, দুটো যদি আলাদা আলাদা করে করি। কিন্তু যেটাকে বলছে ব্রাস মানে হচ্ছে তোমার কপার আর জিঙ্কের অ্যালয়। তো অ্যালয় করতে গেলে দুটোকে বলতে কি না, দুটোকে তাহলে অ্যাট এ টাইম একটাই পোটেনশিয়ালে দুজনকে প্রেসিপিটেট করতে হবে, বুঝছেন? তো সেইটা করার জন্য কি হয়, এক্সএস সিএন মাইনাস, এটা কেসিএন দিয়ে করতে পারো বা এনএসিএন দিয়ে করতে পারো। এনএসিএন বা কেসিএন এর প্রেজেন্সে করলে, কেসিএন না এনএসিএন দিয়ে করা হবে, দিয়ে করা হলে দুজনের এই যে কপারটা আছে এর পোটেনশিয়ালটাও ডিক্রিজ করে, আর এই যে জিঙ্কটা আছে জিঙ্কের পোটেনশিয়ালটাকে আমি ইনক্রিজ করে নিয়েছি। এটাকে ডিক্রিজ, মানে হায়ারটাকে ডিক্রিজ করব, লোয়ারটাকে ইনক্রিজ করব, দিয়ে দুটো পোটেনশিয়াল একেবারে কাছাকাছি চলে আসবে। মানে Cu2+ থেকে সিউ আর জিঙ্ক 2+ থেকে জিঙ্কের ফর্মাল পোটেনশিয়ালটা খুব কাছাকাছি চলে আসবে। মানে তার জন্য কি হবে না, দুটো যখন ডিপোজিট হবে ক্যাথোডে, দুটো ডিপোজিশনের টেন্ডেন্সি বলো বা রেট অফ ডিপোজিশন বলো, দুটোই একই হারে হবে। যখন প্রেসিপিটেট করবে ক্যাথোডে, সমহারে, মানে অ্যাজ এ মিক্সচার হিসাবে প্রেসিপিটেট করবে, মানে ডাইরেক্টলি তুমি ব্রাশ প্রেসিপিটেট করতে পারছো। আগে হলে কি হতো, প্রেসিপিটেট হতো মানে আগে কপার হতো পরে জিঙ্ক, মানে দুটো আলাদা আলাদা লেয়ার পেতাম, দুটো মিক্সচার হিসাবে পেতাম না। তো মিক্সচার হিসাবে পেতে গেলে এনএসিএন বা কেসিএন এর প্রেজেন্সে করতে হবে। আচ্ছা দাঁড়াও, ভ্যালু দুটো জাস্ট একটুখানি বলে দিই। এই যে কপারের ক্ষেত্রে ভ্যালুটাকে কমিয়ে 1.25 কাছাকাছি নিয়ে আসা হয়, বুঝছেন? -1.25 আনা হয়। আর জিঙ্কের ক্ষেত্রে ভ্যালুটা বলছি, জিঙ্কের ক্ষেত্রে ভ্যালুটা এটা -1.35 মধ্যে ক্যালকুলেশন আছে ভ্যালু দিয়ে। এখানে প্রেসিপিটেশন বলবো আর পোটেনশিয়ালের যে পয়েন্টগুলো আছে ওইগুলো এখানে কাজে লাগছে। দিয়ে ফর্মাল পোটেনশিয়াল যেটা আসছে, একজনে আসছে -1.35 আর একজনে আসছে -1.25, যেটা পুরোপুরি হচ্ছে কাছাকাছি। এর ফলে কি হয়ে যাচ্ছে না, কপার আর জিঙ্ক দুজনেই ক্যাথোডে প্রেসিপিটেট করবে অ্যাট এ টাইম, একই সঙ্গে প্রেসিপিটেট করবে। আচ্ছা, আর একটা জিনিস অ্যাকচুয়ালি থেকে গেল, একটুখানি বলে দিতে হতো আর কি। আচ্ছা, দুটো পয়েন্ট একটুখানি বুঝিয়ে দিই, আমি পরে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি, দেখবে। আচ্ছা, এখানে একটা জিনিস করা হবে যে ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ওই যে আছে না তোমার সিলেবাসে যে কেএসপির এখানে হচ্ছে ইউজ হবে, কেএসপি আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুটো হচ্ছে একই সঙ্গে ইউজ হবে। ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2+ when a clean piece of zinc, একটা যখন জিঙ্ককে ডোবানো হয়েছে ইন আ সলিউশন অফ FeSO4, FeSO4 এর সলিউশনে জিঙ্ককে যখন ডোবানো হয়েছে, দেখবে। তাহলে আমি যদি রিয়াকশন করে, কি রিয়াকশন, জিঙ্ক 2+, মানে জিঙ্কের অক্সিডেশন, আর Fe2+ থেকে Fe হবে, Fe রিডাকশন। তাহলে Fe এখানে ক্যাথোড আকারে কাজ করছে, আর জিঙ্কের অক্সিডেশন, তাহলে সেটা অ্যাড করলে দেখো এই ভ্যালুটা হয়ে যাচ্ছে, E0 ভ্যালুটা হয়ে যাবে 0.32 ভোল্ট, যেটা কিনা পজিটিভ ভ্যালু। আচ্ছা, এবার এই পজিটিভ ভ্যালুটাকে বসিয়ে আমি লগ কে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা হচ্ছে 10.84, এরপরে কে ইকুইলিব্রিয়াম, মানে স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝতে পারবে, যখনই E0 পজিটিভ এসছে এর মানে কি না, রিডাকশনটা স্পন্টেনিয়াস হবে। তা রিডাকশন স্পন্টেনিয়াস হয়ে যাওয়া মানে
স্বাভাবিক এখানে যদি ওরকম করে বলেন, এখানে বলা হয়েছে তাহলে কে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা কি আসবে, কে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা তোমার পজিটিভ 10⁻10.84 আসছে, এরকম একটা হাই ভ্যালু আসছে, যার মানে কি রিয়াকশনটা ফরওয়ার্ড রিয়াকশনটা ইজিলি প্রসিড হবে। মানে এখানে একটা জিনিস বলছি একটুখানি মনে রাখবে, মানে টু প্লাসে যার রিয়াকশন কে ইকুইলিব্রিয়াম হচ্ছে পজিটিভ ভ্যালু বেরোচ্ছে, যার মানে এই রিয়াকশনটা খুব স্পন্টেনিয়াসলি এদিকে প্রসিড করবে, যেটা ই জিরো ভ্যালু থেকে পাওয়া যাচ্ছে রিয়াকশন স্পন্টেনিয়াস হবে। আচ্ছা রিয়াকশন স্পন্টেনিয়াস হলে Fe2 প্লাসের যে কনসেন্ট্রেশনটা শুরুতে দিয়েছিল, শুরুতে যে এটাকে কনসেন্ট্রেশন দিয়েছিল হচ্ছে 0.1 মোলার, যখনই জিঙ্ক 0.1 মোলার Fe2 প্লাসের সঙ্গে রিয়াক্ট করবে, তখন কিছু পরিমাণ জিঙ্ক 2 প্লাসে যাবে, এবং অ্যাট এ টাইম তাহলে কিছু পরিমাণ, যে পরিমাণ জিঙ্ক 2 প্লাসে গেল, ওই একই পরিমাণ Fe2 প্লাস Fe তে কনভার্ট হবে। হয়েছে, আমাকে কোশ্চেন দিয়েছিল যে জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন কি হবে, আমি ধরে নেব জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন, এগুলোর কনসেন্ট্রেশন এক্স, তাহলে এক্স পরিমাণ যদি জিঙ্ক 2 প্লাস ফর্ম হয়, তাহলে এক্স পরিমাণ Fe2 প্লাস ফর্ম হচ্ছে, বা বলতে পারো এক্স পরিমাণ Fe2 প্লাস Fe তে কনভার্ট হয়েছে। আবার বলি, এক্স বলি তাহলে বলবো কি, তাহলে জিঙ্ক 2 প্লাস এক্স পরিমাণ যেহেতু প্রডিউস হয়েছে, তাহলে এফিও এক্স পরিমাণ প্রডিউস হয়েছে, তার মানে কি এখানে Fe2 প্লাস যেটা শুরুতে 0.1 মোলার নিয়ে শুরু করেছিলাম, সেটা কি হচ্ছে না যেটা এক্স পরিমাণ কমে গেছে, মানে এই মুহূর্তে Fe2 প্লাসের কনসেন্ট্রেশন আছে 0.1 মাইনাস এক্স। আচ্ছা মোলারটাকে তখন বাইরে করে নাও, 0.1 মাইনাস এক্স মোলার আছে, তাহলে তখন কে ইকুইলিব্রিয়ামটা এরকম আসছে দেখো। আচ্ছা Fe আর জিঙ্কের অ্যাক্টিভিটি তো বাদ চলে গেল, থাকবে শুধুমাত্র কে না ওই জিঙ্ক 2 প্লাস আর Fe2 প্লাস। তো Fe2 প্লাসের ভ্যালু তখন কত লিখবো, না কমে গেছে, মানে তখন লিখবো যে 0.1 মাইনাস এক্স লিখবো, আর ওপরে যেটা এক্স আছে, এক্সটা তো জিঙ্ক 2 প্লাস ধরে নিয়েছি, এবার এইখান থেকে ক্যালকুলেট করলে চলে আসবে হচ্ছে এক্স এর ভ্যালু 0.1 মোলার। আচ্ছা এই ভ্যালুটা 0.1 মোলার মোলার হয়, তাহলে Fe2 প্লাস, এই যে Fe2 প্লাসের কনসেন্ট্রেশন কত হবে, 0.1 মাইনাস 0.1 মানে 0। আলটিমেট কথাটা কি, যেহেতু এক্স মানে জিঙ্ক 2 প্লাসের ভ্যালুটা 0.1 মোলার চলে আসছে, এর মানে কি পুরোপুরি Fe2 প্লাসটা হচ্ছে Fe তে কনভার্ট হয়ে গেছে। Fe2 প্লাস 1 মোলার ছিল, সেই 1 মোলার Fe2 প্লাসের সঙ্গে 1 মোলার জিঙ্ক, মানে জিঙ্ক রিয়াক্ট করে 1 মোলার জিঙ্ক 2 প্লাস, জিঙ্কের ক্ষেত্রে যদি 1 মোলার বলা উচিত, Fe2 প্লাস 1 মোলার রিয়াক্ট করেছে জিঙ্কের সঙ্গে, তাই জন্য জিঙ্ক 2 প্লাস 1 মোলার তৈরি হয়েছে। এর মানে কি রিয়াকশনটা যেহেতু স্পন্টেনিয়াস ছিল, সেহেতু পুরোটা Fe2 প্লাস Fe তে কনভার্ট হয়ে গেছে, তাই ইকুয়াল পরিমাণ মানে 0.1 মোলার পরিমাণ জিঙ্ক 2 প্লাস প্রডিউস হয়েছে। এই ক্ষেত্রে যেখানে রিয়াকশন স্পন্টেনিয়াস হচ্ছে, সেখানে এক্স থেকে মানে 0.1 থেকে এক্স বাদ দিয়ে করব। আচ্ছা এর ঠিক উল্টোটা আছে দেখো, কি হয় ইজি হয় বলতে কি, এখানে হোয়েন এর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন Fe2 প্লাস করতে দিয়েছে, যখন হচ্ছে হোয়েন আ পিস অফ Fe, এখানে Fe কে ডোবানো হয়েছে 0.1 মোলার জিঙ্ক 2 প্লাস, তাহলে আমি রিয়াকশনটা কি, মানে যদি রিয়াকশন হয় আমি কি রিয়াকশন আশা করতে পারি, না Fe সঙ্গে জিঙ্ক 2 প্লাস রিয়াক্ট করে Fe2 প্লাসে হবে, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হবে, যদি হয় তবে একটা এক্সপেক্টেড রিয়াকশন, কারণ দিয়েছে দেখো এখানে Fe সলিড দিয়েছে, তাহলে Fe জিঙ্কের সঙ্গে রিয়াক্ট যদি রিয়াকশন করে, তাহলে Fe2 প্লাসে হবে, আর জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হবে। কিন্তু এইখানে যেটুকু দেখবে যে তাহলে Fe অক্সিডেশন জিঙ্কের রিডাকশন, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড যদি করি, এটা ক্যাথোড, তো এখানে দেখবে ভ্যালুটা আসবে নেগেটিভ। তাহলে E0 নেগেটিভ মানে কি, তুমি লগ কে ইকুইলিব্রিয়াম করতে পারো, বা এখানে ডেল জি বলে দিতে পারো, ডেল জি অলরেডি নেগেটিভ, ডেল জি পজিটিভ হয়ে যাবে, রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস হবে, বা সেটাও ওই যে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু থেকে লগ কে ইকুইলিব্রিয়াম মাইনাস হচ্ছে 10.85 দেখবে কে ইকুইলিব্রিয়ামের যে ভ্যালুটা আসছে, আচ্ছা দাঁড়াও ক্লিয়ার হোক, কে ইকুইলিব্রিয়াম যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার এই যে -11, মানে এক্সট্রিমলি কম, মানে কি রিয়াকশনটা ফরওয়ার্ড রিয়াকশন একেবারে প্রসিড করবে না বললেই হয়। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন যদি প্রসিড না করে, মানে ধরো এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা যদি প্রসিডই না করে, আমি এখানে একই রকম ধরে নেবো যে Fe2 প্লাসের কনসেন্ট্রেশন এক্স ধরে নেবো,
এই রিয়াকশনটা যদি প্রসিড না করে, একবারে নেগলিজেবল হয়, তাহলে সেখানে এই 0.1 মোলার থেকে এখানে যদি বাদ, যদি ধরে নিতে যে বাদ দেবো, কিছু 0.1 থেকে যখন যেটা একবার নেগলিজেবল পরিমাণ যে এক্সটা হচ্ছে ওটা যদি বাদ দেই, তাহলে কি হয়ে যাবে না আমার কোনো চেঞ্জই আসবে না, মানে 0.1 রেসপেক্টে এই যে Fe2+ এর কনসেন্ট্রেশন, যেহেতু এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন, মানে একবারে প্রসিডই করবে না, তো এক্স এর ভ্যালুটা খুব খুব, যার কি হবে না এখানে Zinc2+ এর থেকে আর ভ্যালু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। Zinc2+ যেটা 0.1 মোলার ছিল, এখন ওটা 0 মোলারই ইনটেক থাকবে, মানে ধরে নেওয়া হবে রিয়াকশনটা প্রসিড করেনি। তাই জন্য এখানে যখন ওই ইকুইলিব্রিয়াম কে ইকুইলিব্রিয়ামটা বেরিয়ে গেছে, তো এটা সমান কি চলে আসবে না Fe2+ বাই Zinc2+, মানে যে রিয়াকশনটা হয়েছে আর কি, এখানে Fe2+ বাই Zinc2+ চলে এলো, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। দেখো আচ্ছা এইখানে যে ভ্যালুটা চলে আসছে এইখানে দেখবে, তো এইখানে আর ওই যে ওখানে 0.1 মাইনাস এক্স করেছিলাম, এক্স এর কোনো প্রয়োজন নেই কারণ এখানে রিয়াকশন কোনোভাবে প্রসিড হচ্ছে না, তাই Zinc2+ এর কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হবে না, যেটা 0.1 মোলার ছিল সেটা 0.1 মোলারই থাকবে, তাই জন্য এখানে ডাইরেক্টলি হয়ে যায়। মানে এখানে দেখো Fe2+ এর যে কনসেন্ট্রেশনটা ফাইনালি বেরোলো সেটা দেখবে 1.4 × 10⁻⁻12 মোলার, মানে একেবারে নেগলিজেবল, বুঝেছো? এতটাই বেশি নেগলিজেবল, তার মানে কি বুঝবো না এই রিয়াকশনটা the very small concentration of Fe2+ ion indicates that the reaction does not proceed at all towards direction, বুঝছো? এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কোনো দিকেই মানে প্রসিড হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা আমাকে দেওয়া হচ্ছে Zinc2+ এর সঙ্গে Fe মেশানো হয়েছে, বুঝছো? Zinc2+ এর সলিউশনের ভেতরে Fe দিলে কিন্তু রিয়াকশন প্রসিডই করবে না, উইল নট প্রসিড, বুঝছো? আর এটা তোমাদের লাস্ট ছিল, এটা করে দেওয়া গেল, বুঝলে? এইগুলো হচ্ছে কমপ্লিট রেডক্সের ক্ষেত্রে। এইখানে ওই কেএসপি মানে প্রেসিপিটেশন বলো বা তোমার এই যে এর উপরে ডিপেন্ড করে হচ্ছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করে ওই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন গুলো ক্যালকুলেট করা হচ্ছে। এরকম টাইপের কোশ্চেন এখান থেকে চলে আসছে। আর একটা copper 2+ এর কেএসপি ছিল, এটা আমি পাঠিয়ে দেবো, দাঁড়াও। আর পয়েন্ট তো নেই, আর হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম, আর যেটা সলিউশন বলে নিয়েছি, আর ব্রাসের পয়েন্টটা, আর এখানে একটা Fe2+ আছে, এটাও বলে দেবো। তাহলে এইটা বাকি থাকলো, আর এটা। স্যার আচ্ছা ঠিক তাহলে আছে। আর একটা দিন হলে এই রেডক্সের সমস্ত কিছু না না, চ্যাপ্টারটা শেষ এর করব। এর জন্য আর একদিন করে লাভ নেই, আর মাত্র 2 কি 3টে কোশ্চেন আছে, এটা আমি করেই পাঠিয়ে দেবো, এটার জন্য আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। স্যার এরপরে তাহলে কাজ পরে হবে, কি কোন চ্যাপ্টারটা হবে? পরে আমার কোন? অ্যাসিড বেস আছে। অ্যাসিড বেস অ্যাকচুয়ালি আমি ওই যে অ্যাটমিক স্ট্রাকচারটা আমি সামনে থেকে করাতে চাইছি, ওটা সামনে থেকে করলে অনেক বেশি ইজি হবে, ওখানে অনেক বেশি আসলে এক্সপ্রেশন স্যার লেখা আছে। কলেজে ওটা হচ্ছে তো তাই জন্য একটুখানি প্রবলেম আচ্ছা হচ্ছিল। আচ্ছা। ঠিক আছে স্যার আমি তোমাদের তাহলে অ্যাসিড বেসটা নিয়ে একবার চটপট কমপ্লিট করে দেবো। অ্যাসিড বেসটা গোটা 3-4 ক্লাস লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে, হ্যাঁ। স্টার্ট হতে পারে। এখানে 15 তারিখের পর বোঝা যাবে, কৃষিমণি যদি 15 তারিখের পর তুলে দেয় দেন তোলা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার।